নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হট টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি খবরে প্রচারিত হয়েছে যে আন্ডারওয়ার্ল্ড ডন এবং মোস্ট ওয়ান্টেড টেররিস্ট দাউদ ইব্রাহিম নাকি মারা গেছে। আর সেই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে নিউজ মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে। তো আজকে দেখে নেব কেন এই দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর হঠাৎ করে সামনে এলো। দাউদ ইব্রাহিম কে, কী করে এসে আন্ডারওয়ার্ল্ড ডন হয়ে উঠলো, সেখান থেকে গ্লোবাল টেররিস্ট হয়ে উঠলো, আর তার এই মৃত্যুর খবর কতটা সত্য আর এর পিছনে কতটা গুজব আছে তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। রিসেন্টলি খবরে এসে যে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আর আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম নাকি মারা গেছে। কবে খবর আসছে? খবরে প্রকাশিত হয়েছে গত 18ই ডিসেম্বর। সোশ্যাল মিডিয়া ও নিউজ মিডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল যে গত দুদিন ধরে নাকি সে করাচির একটি হসপিটালে ভর্তি ছিল, কারণ তার শরীরে নাকি বিষক্রিয়া হয়েছে আর তারপরে নাকি তার মৃত্যু হয়েছে। আর সেই কারণেই পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার কিন্তু এসব নিয়ে পাকিস্তান সরকার এই খবরের কিন্তু সত্যতা প্রকাশ করেনি বা কোনো খবরই দেয়নি। আর এই খবর সামনে আসতেই শুধু পাকিস্তান নয়, সারা বিশ্ব জুড়ে এই খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তৈরি হয়েছে। তাহলে কি সত্যি দাউদ ইব্রাহিম মারা গেছে? আর সে কীভাবেই মারা গেল, কে তাকে মারলো, এই নিয়ে কিন্তু জোর গুঞ্জন চলছে। এখন দাউদ ইব্রাহিম কে, কেনই তার মৃত্যু গোটা বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, সে কীভাবে আন্ডারওয়ার্ল্ড ডন হয়ে উঠলো, আর সেখান থেকে সে কীভাবে সন্ত্রাসবাদী হয়ে উঠলো, সেটাই এখন দেখে নেব। দাউদ ইব্রাহিমের বাবা ছিল ইব্রাহিম কাসকার, যিনি ছিলেন মুম্বাই পুলিশের একজন কনস্টেবল। এবং দাউদ ইব্রাহিমরা ছিল মোট 12 জন ভাই। আরেকজন বড় ভাই ছিল সাবির ইব্রাহিম। এই সাবির ইব্রাহিমের কাছেই কিন্তু দাউদের অসামাজিক কার্যকলাপের হাতেখড়ি। এই দুই ভাইয়ের মাফিয়া জগতে আবির্ভাব হয়েছিল একজন মুম্বাইয়ের বড় মাফিয়া, যার নাম বাসু দাদা নামে। এবং তারা গোটা মুম্বাই শহর জুড়ে অ্যান্টি সোশ্যাল কাজ অর্থাৎ অসামাজিক কার্যকলাপ শুরু করে। মাদক পাচার, খুন, ধর্ষণ, তোলাবাজি এসব দিয়ে তাদের হাতেখড়ি শুরু হয় মাফিয়া রাজ্যে। আর ধীরে ধীরে তারা একটি নিজের কোম্পানি খুলে বসে, যার সংস্থা জানা হচ্ছে ডি কোম্পানি। আর এই ডি কোম্পানি অসামাজিক কার্যকলাপের গতি কিন্তু বাড়াতে শুরু করে। সেই সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডনের আরও একটি যে গ্যাং ছিল, শক্তিশালী গ্যাং, তার নাম হলো পাঠান গ্যাং। আর এই পাঠান গ্যাংয়ের মেন যে নেতা ছিল তার নাম হচ্ছে করিম লালা। আর করিম লালা দেখে যে হঠাৎ করে এই ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের গ্যাং কিন্তু গোটা মুম্বাই জুড়ে আধিপত্য করছে। তার ফলে তাদের আধিপত্যের ওপরে বা তাদের সাম্রাজ্যের ওপরে কিন্তু এরা ভাগ বসাচ্ছে। তার ফলেই এই ডি কোম্পানির সাথে এই পাঠান গ্যাংয়ের কিন্তু ব্যাপক লড়াই শুরু হয় বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এবং তাদের মধ্যে কিছুদিনের জন্য কিন্তু একটা চুক্তিও হয় যে এই প্রদেশটা এর, এই প্রদেশটা এর, এই নিয়ে এবং একে অন্যের প্রদেশে তারা নাক গলাবে না, তারা নিজেদের মতো নিজেদের আন্ডারওয়ার্ল্ডে কাজ করে যাবে। কিন্তু সেই চুক্তি বেশি দিন আগায়নি। পাঠান গ্যাং ঠিক করে যে এই ডি কোম্পানির লিডারদেরকে হত্যা করবে। তারা গুরুত্বপূর্ণ নেতা অর্থাৎ দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির ইব্রাহিমকে হত্যা করে। কিভাবে হত্যা করে? মহিলা দিয়ে এই সাবির ইব্রাহিমকে হানি ট্যাপে ফাঁসায় এবং তাকে একটা জায়গায় নিয়ে এসে তারা মুম্বাইয়ে রাত্রেবেলা গুলি করে খুন করে দেয়। অর্থাৎ দাউদ ইব্রাহিমের ভাই সাবির ইব্রাহিম কিন্তু মারা যায়, খুন করে কে? এই পাঠান গোষ্ঠী। এরপরেই কিন্তু দাউদ কিন্তু রেগে ওঠে এবং দাউদ তার যোগ্য সেনাপতি খালিদকে সঙ্গে নিয়ে পুরো পাঠান টিমকে তারা শেষ করে দেয়। এবং পাঠান টিম যখন মুম্বাই থেকে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, তখন ওটা মুম্বাইয়ের মাফিয়া জগতে একচ্ছত্র রাজত্ব হয়ে ওঠে এই দাউদের। এবং দাউদ তার গোষ্ঠী অর্থাৎ ডি কোম্পানি একচ্ছত্রভাবে একচেটিয়াভাবে সারা মুম্বাই জগৎ জুড়ে, সারা মুম্বাই শহর যুগে স্মাগলিং, মার্ডার, সিন্ডিকেট, ড্রাগস, সাট্টা, তোলাবাজি ব্যাপক চালাতে শুরু করে। তাদের যত একচ্ছত্র রাজত্ব বাড়তে থাকে, তার ফলে কিন্তু মুম্বাই পুলিশ তাদের পেছনে নেয় এবং মুম্বাই পুলিশ এই দাউদের গোষ্ঠীকে শেষ করার জন্য বারবার রেড শুরু করে এবং এদের যে গ্যাং তাদের ধরে ধরে
মারতে শুরু করে। দাউদ দেখে যে তার জন্যই মুম্বাই আর কিন্তু নিরাপদ নয়। 1986 সালে ভারত ছেড়ে চলে যায় দুবাইয়ে, এবং দুবাইয়ে কিন্তু গিয়ে সে তার অসামাজিক কার্যকলাপ কিন্তু বাড়াতে শুরু করে। প্রায় সাউথ ইস্ট এশিয়া সে একচ্ছত্রভাবে এই তার কালো কাজ করতে শুরু করে, এবং সে প্রথমে মুম্বাইয়ের একটা ছোট জায়গাতে এরকম অ্যান্টি সোশ্যাল বা আন্ডারওয়ার্ল্ডের কাজ করতো, কিন্তু তার সীমানা এখন ওটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সারা ইন্টারন্যাশনালি সে এরকম আন্ডারওয়ার্ল্ডের কাজ করতে শুরু করে। মেনলি সে শুরু করে কি ড্রাগস স্মাগলিং, এসব তো ছিলই, এখন সে শুরু করে টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদী কাজ শুরু করে। আর ওপিয়াম অর্থাৎ আফিমের ব্যবসা, মেনলি আফগানিস্তান আর পাকিস্তান থেকে প্রচুর আফিমকে নিয়ে গিয়ে সে গোটা বিশ্বজুড়ে আমেরিকা, ইউরোপ, আরব কান্ট্রি সেখানে একচ্ছত্র তার পাচার শুরু করে। শুধু তাই নয়, এখন এই দাউদ যখন ভারত ছেড়ে চলে গেছে দুবাইয়ে, তখন ভারতে তার যে মেন কাজ অর্থাৎ ডি কোম্পানির কাজ দেখভাল শুরু করে ছোটা রাজন, অর্থাৎ ভারতে তার লিডার হয় ছোটা রাজন। এবং দাউদ অর্থাৎ বকর নামে ছোটা রাজন সরাসরি ভারতের ক্রিকেটে এবং বলিউডে ইন্টারফেয়ার করে। ক্রিকেটে বারবার কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের কাজে কিন্তু এই দাউদ প্রভোগ করে বা টাকা জোগায়। শুধু তাই নয়, বলিউডেও কিন্তু এই দাউদ বা তার গোষ্ঠীর একচ্ছত্র যোগাযোগ ছিল। হিন্দি সিনেমা জগতের অনেকে আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, মিউজিশিয়ান তাদের এই দাউদের গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগ ছিল। তাদের অনেক সিনেমাতেই দাউদ সরাসরি টাকা ইনভেস্ট করত, এমনকি এবং বড় বড় আর্টিস্টদেরকে পার্টি দিত এবং তাদেরকে উপহার দিত। এমনকি অনেক বড় বড় আর্টিস্ট, বিশেষ করে অভিনেত্রীর সঙ্গেও কিন্তু এই দাউদের সরাসরি যোগ ছিল। সঞ্জয় দত্ত অর্থাৎ মুন্না ভাইও কিন্তু মুন্না ভাই যে অস্ত্র কেসে যে জেলে ছিল, সেখানেও কিন্তু এই দাউদ গোষ্ঠীর কিন্তু যোগাযোগ ছিল। 92 সালে ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। কি হয় যে বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়। কারা ধ্বংস করে দেয়? উগ্র হিন্দুবাদীরা। আর তার ফলে গোটা ভারত জুড়ে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক পরিমাণে কমিউনাল রায়ট অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। আর এই দাঙ্গাতেও কিন্তু অ্যাক্টিভভাবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই দাঙ্গার আগুনে ঘি ঢেলে দেয় এই দাউদের গ্যাং, এবং মুসলিমদেরকে উস্কানি দেয়। তাই নয়, এই দাউদের অন্য একটি গ্রুপ যারা হিন্দু গ্রুপের সঙ্গে যুক্ত, সেই হিন্দু সংগঠনের লোকেও কিন্তু এরা উস্কানি দেয়। তার ফলে গোটা উত্তর পশ্চিম ভারত জুড়ে ব্যাপক দাঙ্গা শুরু হয়, অনেক মানুষের প্রাণ হারায়। আর ঠিক তারই 1-1.5 বছরের মাথায় 1993 সালে 9ই মার্চ মুম্বাইয়ে জঘন্য জঙ্গি হামলা ঘটে। সবথেকে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটেছিল। শুধু মুম্বাইয়ের একটা জায়গায় নয়, মুম্বাইতে একাধিক সিরিয়াল ব্লাস্ট হয়েছিল। প্রায় 12টি জায়গাতে অর্থাৎ 12টি লোকেশনে বিস্ফোরণ হয়। সেখানে প্রায় 750 জনের বেশি মানুষের প্রাণ হারায় এবং কয়েক হাজার লোক আহত হয়। এমনকি অনেক দামি সম্পদ সেখানে ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনা ভারতের বুকে দাউদের সবথেকে বড় জঙ্গিমূলক ঘটনা বা সন্ত্রাসবাদী ঘটনা হলো 1993 মুম্বাই বিস্ফোরণ। আর এরপরেই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তার প্রতি নড়ে চড়ে বসে, এবং ভারতবর্ষে দাউদের যে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে শেষ করার জন্য ভারত সরকার ব্যাপক কড়া ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু শুধু যে ভারত তা নয়, দাউদ গোটা বিশ্ব জুড়ে তার এই সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে, ইউএসএতে, ইউরোপে এবং কি আরবেও। এমনকি শুধু তাই নয়, দাউদের সাথে বড় বড় যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আছে, যেমন আইএসআই, লস্কর-ই-তৈয়বা, জেশ-ই-মোহাম্মদ, এদের সঙ্গেও প্রত্যক্ষ সম্পর্ক বা যোগাযোগ স্থাপন হয়ে ওঠে। আর এই দাউদের জঙ্গি কার্যকলাপের জন্য দুবাই সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। আর তখন দাউদ দেখে যে দুবাই আর আমার জন্য নিরাপদ নয়, সে তখন দুবাই ছেড়ে পাকিস্তান চলে আসে। অনেকে বলে যে 2008 সালে যে মুম্বাইয়ে তাজ অ্যাটাক হয়েছিল, সেই তাজ অ্যাটাকে হাফিজ সঈদের যে সমস্ত জঙ্গিরা আজমল কাসব ও তার সঙ্গীদেরকে জলপথে মুম্বাই ঢোকার পথ বাদলে দিয়েছিল এই দাউদ ইব্রাহিম। আর তার এই গোটা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ইউএনও তাকে গ্লোবাল টেররিস্ট হিসাবে ঘোষণা করে। আর এইভাবেই দাউদ ইব্রাহিম একজন বিশ্বের ভয়ঙ্কর টেররিস্ট হয়ে ওঠে, অর্থাৎ পুলিশ
পুলিশ পরিবারের সদস্য থেকে হয়ে ওঠে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড একজন আতঙ্কবাদী। এখন এই যে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর সামনে এলো, তাহলে সেটা সত্যি না এটা গুজব? যেটা জানা যাচ্ছে যে পাকিস্তান সোশ্যাল মিডিয়াতেই এই প্রথম এই খবরটি প্রকাশ করা হয় যে দাউদ ইব্রাহিম মারা গেছে। কিন্তু এই ঘটনা সামনে আসার পরে যখন গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়, তখন দাউদ ইব্রাহিমের ডানা হাত অর্থাৎ হেল্পিং হ্যান্ড যে ছোটা শাকিল বলে, একটি ছোটা শাকিল প্রকাশ করেছে যে না, দাউদ মারা যায়নি, এটাই পুরো গুজব বা ভুল খবর। এবং দাউদের বেঁচে থাকার প্রমাণ হিসেবে সে দাউদের ভয়েস কল সামনে নিয়ে আসে, যেখানে দাউদ তার বউয়ের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে সে ফোনালাপ করেছে, যেখানে বলেছে তার আরও গুরুত্বপূর্ণ জিনিস চাই, দামি দামি জিনিস চাই, যারা বিদেশে গেছে উপহার আনার সে কথাবার্তা বলেছে। আর দাউদের বিভিন্ন পরিবারের সদস্যদের মতে দাউদ এখনও বেঁচে আছে করাচিতে, যেখানে তার নতুন যে বউ অর্থাৎ মেহজাবিনের সঙ্গে সংসার করছে এবং তার ছেলেপুলেও এখানে আছে। এই কিন্তু প্রথম নয়, এর আগেও 5 থেকে 6 বার এই দাউদের মৃত্যুর খবর এসেছে। আর প্রতিবারই আমরা যখনই খবর সামনে এসেছে তখনই কিন্তু গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে যে দাউদ কি সত্যিই মারা গেছে। কিন্তু তারপরে দাউদ ঘনিষ্ঠ কেউ না কেউ বলেছে যে না, দাউদ মরে যায়নি, এটা পুরো গুজব, দাউদ কিন্তু বেঁচে আছে। আর এই যে বারবার এরকম ঘটনা ঘটছে, হয়তো আমরা দেখবো একদিন দাউদ সত্যি সত্যি মারা যাবে, কিন্তু আমরা জানতে পারবো না। অনেকটা সেই রাখাল ছেলের সেই বাঘ পড়েছে, আগে বলতো যে বাঘ পড়েছে, কিন্তু বাঘ পড়তো না, সবাই আসতো, একদিন সত্যি সত্যি বাঘ পড়বে, কিন্তু কেউ আর বাঁচাতে আসবে না। হয়তো একদিন সত্যি দাউদ ইব্রাহিম মারা যাবে, কিন্তু কেউই বিশ্বাস করবে না। এখন এই যে তবে যে বলা হলো যে পাকিস্তানের হাসপাতালে দাউদ ভর্তি আছে, এটাও কিন্তু একটা গুজব। অন্য কোনো ব্যক্তি পাকিস্তানে ভর্তি আছে, তার মৃত্যু হয়েছে, কিন্তু সেটা দাউদ নয়। কিন্তু প্রথমে যে বলা হলো যে দাউদের মৃত্যুর খবরে যদি যাতে না উত্তেজনা সৃষ্টি হয় তার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে, কথাটাও কিন্তু পুরোপুরি সত্য নয়। যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানে বর্তমানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ নয়, অর্থাৎ স্লো আছে, অনেক ধীর গতিতে চলছে, যেটাও কিন্তু ওখানকার নওয়াজ শরীফের একটা স্ট্র্যাটেজি। কারণ সামনেই পাকিস্তানে ভোট আছে, তাই ইমরান খান যে লুকিয়ে আছে সে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং তার ডিজিটাল ভাষণ দিতে না পারে ইন্টারনেটের মাধ্যমে, তাই ইন্টারনেটকে স্লো করে রেখেছে পাকিস্তান সরকার। যে নিয়ে এত গুঞ্জন হলো যে দাউদ মারা গেছে, খবর এলো কি না দাউদ মারা যায়নি। অনেকটা সেই অনির্বাণের গানে আমিও তাদের দলে বারবার মারা যায় তারা, অর্থাৎ দাউদও তাদের দলে যারা বারবার মারা যাচ্ছে, কিন্তু এখনও তার মৃত্যু নিয়ে নিশ্চিত নয়। কিন্তু হঠাৎ করে দাউদের মৃত্যুর খবর কেন সামনে এলো, আর এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা জানা যাচ্ছে যে লাস্ট 2 বছরে বড় প্রায় 12 জন, 1 ডজন টেররিস্ট বা আতঙ্কবাদী নেতার কিন্তু মৃত্যুর খবর এসেছে, বিশেষ তারা যারা পাকিস্তানের সঙ্গে যুক্ত আর মেনলি খালিস্তানি জঙ্গি গোষ্ঠী, আর এদের সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের সঙ্গে যুক্ত। অনেকে বলছে ভারত সরকার নাকি গোপনে লোক পাঠিয়ে এই সমস্ত টেররিস্টদেরকে হত্যা করছে। আর সেই নিয়ে দাউদ ইব্রাহিমকেও নাকি ভারত সরকার গোপনে মেরে দিতে পারে, সেই সম্ভাবনাও আছে। সেই থেকে এই খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পাকিস্তান কিন্তু কোনো কনফেস করেনি। আগেও যে সমস্ত নেতাদের মৃত্যু হয়েছে সে নিয়েও কিন্তু পাকিস্তান কোনো কনফেস করেনি। কারণ পাকিস্তান যদি বলে যে এই আতঙ্কবাদী নেতার মৃত্যু হয়েছে, তাহলে তো পাকিস্তান ফেঁসে যাবে, এতদিন কেন তুমি আতঙ্কবাদীদেরকে ঘরে রেখেছিলে। তাই পাকিস্তান কোনো কিছু বলছে না। পাকিস্তানও তো চাইছে যদি ওরা মরে যায় তো মরে যাক, কিন্তু আমরা বলবো না, মরে গেলে আমাদেরই ভালো, কারণ এরা আমাদের গোলার কাটা, এদেরকে আমরা ছিঁড়ে ফেলতে পারছি না, কারণ ভোটের ব্যাপার আছে, অনেক মুসলিমপন্থী নেতাদেরকে সাপোর্ট করে, আর আবার এদের জন্য এদের সন্ত্রাসবাদী কার্যকলাপে বিশ্বের কাছে আমাদের বদনাম হয়। এমনকি পাকিস্তান বিভিন্ন প্রদেশেও কিন্তু এরা আত্মঘাতী জঙ্গি হামলা ঘটায়, সেখানেও কিন্তু পাকিস্তান সরকার চাপে পড়ে যায়, পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়। পাকিস্তান চাইছে গোপনেরা মরে যাক, কিন্তু পাকিস্তান যে এই যে দাউদ ইব্রাহিমকে তাদের দেশে আশ্রয় দিয়েছে, এখানে ব্যবস্থা নিচ্ছে না, এটাই হলো বড় প্রশ্ন। পাকিস্তান গোটা বিশ্বের কাছে বলছে যে আমাদের দেশে কোনো জঙ্গি নেই, আবার নিজেরা চাইছে যে জঙ্গিরা মরে যাক, কিন্তু জঙ্গিদের যে আস্তানাগুলিকে এরা ধ্বংস করছে না। একটা ভোটের রাজনীতি আছে পাকিস্তানের মধ্যে। এখন
অনেকে মনে করছে যে সামনেই ভারত সরকারের 24-এ ইলেকশন, আর মোদী সরকার 24 ইলেকশনের সামনে বড় বড় সন্ত্রাসবাদীদের মৃত্যু এনে সে দেশের কাছে ভোটের আগে সারা দেশের কাছে একটি নতুন ইস্যু তৈরি করতে চলেছে। এই হলো আজকের ভিডিও, যেখানে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর এবং দাউদ ইব্রাহিমকে আর দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরের সত্যতা নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।